আজ 6ই মে জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। পেটে লাথি মেরেছে, 100টি আসন লুট হয়েছে, হারের পর ইস্তফা দিতে বেঁকে বসলেন মমতা, তোপ কমিশনকে। তৃণমূল পরাজয় নিয়ে বিস্ফোরক দাবি মোহাম্মদ সেলিমের। পূর্ণ গণনায় উল্টে গেল ফল, রাজারহাট নিউটাউনের সামান্য ভোটে জয়ী বিজেপির। মমতা অধীর দুজনকেই হারিয়েছি, 20 থেকে 9 নামলো তৃণমূল, মুর্শিদাবাদে নিজের কারিশমা দেখালেন হুমায়ুন। জনগণের রায় বিনতিভাবে গ্রহণ করছি, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর তৃণমূলের সায়নী ঘোষ। মহিলাদের অ্যাকাউন্টে এবার মাসে 3000, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট দিল নতুন সরকার। নবান্নে শুরু গ্রেট এক্সিট, বিজেপির জয়ের প্রথম ইস্তফার মমতার ঘনিষ্ঠ প্রধান আইনি পরামর্শ। কলকাতায় কি এবার দলবদলের সুনামি, বিজেপি শিবিরে যোগ দিতে পারেন তৃণমূলের একাধিক একঝাঁক কাউন্সিল। গণনায় কারচুপির অভিযোগ মন গড়া, ডিও রিপোর্টে ক্লিন চিট কমিশনকে। টিকিটের জন্য 5 কোটি চেয়েছিলেন, বিস্ফোরক দাবিতে তৃণমূল ছাড়ল ঘোষণা মনোজ তেওয়ারির। মমতা ও অভিষেককে জেলে দেখতে চায়, দুর্নীতির শিকার উপরন্ত শপথ রত্না দেবনাথের। আসছে বিস্তারিত খবরে। বাংলার মসুদ হাতছাড়া হয়েছে, নিজের গড় ভবানীপুরে জুটেছে পরাজয়, তবুও দমে যাওয়ার পাত্রে নয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাসভবনে আয়োজিত হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠক থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এদিন সাংবাদিক বৈঠক মমতায় বন্দ্যোপাধ্যায় রীতিমতো রণদেহী মেজাজ ধরা দিলেন। সরাসরি নির্বাচন কমিশনকে ভিলেন আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, আমরা হারিনি, অন্তত 100টি আসন আমাদের থেকে লুট করে নেওয়া হয়েছে। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্র আমাদের এজেন্টে ঢুকতে দেওয়া হয়নি। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজ বন্ধ রেখে ভোট লুট হয়েছে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এর সাথে যুক্ত রয়েছে। ইস্তফা নিয়ে করা অবস্থান, রাজ্যের বিজেপির সংখ্যাগোষ্ঠী তো পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনই ইস্তফা দিতে নারাজ। সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি উত্তরে বলেন, কেন পদত্যাগ করব, জোর করে ভোট লুট করা হয়েছে, আমরা তো হারিনি যে ইস্তফা দিতে যাব। রাজনৈতিক মহলের মতে পরাজয় মেনে না নিয়ে আইনি রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূল নেতৃত্ব। আমি এখনো মুক্ত পাখি, ক্ষমতায় হারানোর পর নিজেকে ফ্রি বার্ড বা ক্ষমতা বঞ্চিত হিসাবে দাবি করেছেন মমতা। তিনি বলেন, এদিন চেয়ারে ছিলাম বসে অনেক অত্যাচার সহ্য করেছি, এতদিন চেয়ারে ছিলাম বলে অনেক অত্যাচার সহ্য করেছি, এবার আমি মুক্ত, মানুষের ওপর অত্যাচার হলে আমি রুখে দাঁড়াবো। পাশাপাশি তিনি জানান, সারা দেশের বিরোধিতা দলনেতারা তাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন এবং এখন থেকেই তিনি ইন্ডিয়ার জোটকে আরো শক্তিশালী করার কাজ মনে দেবেন। বিজেপি ও সিপিএম এফকে তোল রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে মমতা বলেন, আমার ক্ষমতায় আসার পর সিপিএম এর একটা পার্টি অফিসের ভাঙেনি, কিন্তু বিজেপি গতকাল থেকেই আমাদের অফিস দখল করেছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও হামলার ছক কষছে। কেন্দ্রীয় বাহিনী গুন্ডা বলে কটাক্ষ করে তিনি বলেন, 1972 সালে সন্ত্রাসের কথা শুধু শুনেছিলাম, এবার তো তা চোখে দেখলাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে জোরদার কাটাছেঁড়া। এই আবহে আজ মুজাফর আহমদ ভবন থেকে এক কড়া বিবৃতি জারি করেছেন সিপিএম রাজ্যের সহ সম্পাদক সেলিম। তার দাবি নির্বাচনের সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম, তার দাবি নির্বাচনের এই ফলাফল থেকে একটা পরিষ্কার যে তৃণমূল সীমাহীন দুর্নীতির স্বৈরাচারীর রাজত্ব ও অপসারণের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন এবং রাজ্যের জনগণ বর্তমান সরকারের পতন চেয়েছিলেন। সেলিম সাহেব তার বিবৃতিতে কিছু অন্তত গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরেছেন। তিনি জানান যে নির্বাচনে কমিশন তত্ত্বাবধানে এসআইআর এর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে পাশাপাশি বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নামিয়ে রাজ্যে একটি ভীতির আবহাওয়া তৈরি করা হয়েছিল। এই সঙ্গে যোগ হয়েছে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের উস্কানি এবং কেন্দ্র ও রাজ্য শাসক দলের পক্ষ থেকে চালানো সাম্প্রতিক মেরুকরণের প্রচার। বামেরা আইএসএফ এর সঙ্গে নিয়ে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার চেষ্টা করলেও কংগ্রেসের সঙ্গে সমবেজতা না হওয়ার তৃণমূল বিরোধিতার বিকল্প স্থানটি বিজেপি দখল করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেছেন। বিজেপিকে একটি স্বৈরাচারী বা গণতন্ত্র বিরোধিতা দল হিসাবে চিহ্নিত করে মোহাম্মদ সেলিম রাজ্যের মানুষকে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি থাকার আহ্বান জানিয়েছেন। তবে আশার কথা হিসাবে তিনি উল্লেখ করেছেন যে দীর্ঘ সময় পর রাজ্যের বিধানসভা এবার বামপন্থী বিধায়ক থাকছে। বিধানসভার ভেতরে বাইরে জনস্বার্থ
স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান যে বামপন্থী কর্মীরা যে কোনো পরিস্থিতির মানুষের পাশেই থাকবে। সর্বশেষে ভোট পরিবর্তন কোনো হিংসা বা সাম্প্রতিক মেরুকরণের চেষ্টা যেন না করা হয়, তার জন্য প্রশাসন ও রাজনৈতিক দলগুলির কাছে করা আবেদন জানিয়েছেন তিনি এবং রাজ্যের কঠোরভাবে আইনি শাসন বজায় রাখার দাবি তুলেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী 18 রাউন্ড গণনা শেষ। রাজারহাট নিউ টাউনের আসনে জয়ী হয়েছে বিজেপি। এর আগে আজ বেলা পর্যন্ত ওয়েবসাইটে 17 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে বলে জানানো হয়েছে। সেই সময় তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের মধ্যে ভোটের ফারাক ছিল মাত্র 323। তখন এগিয়ে ছিল তৃণমূলের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তবে রিপোর্টে দাবি করা হয়েছে তিনি নাকি নিজেই শেষ রাউন্ড গণনার আগে পূর্ণ গণনার দাবি তোলেন। সেই মতো আজ শুরু হলো কয়েকটি বুথে এবং পোস্টাল ব্যালটে পূর্ণ গণনা। তাদের দুপুর নাগাদ জানানো যায় 18 রাউন্ড গণনা শেষ। 309টি ভোটে এগিয়ে বিজেপি। উল্লেখযোগ্য, এই কেন্দ্রে 18 রাউন্ড গণনা শেষ হওয়ার কথা ছিল। এদিকে ফলাফল বদলের ফল বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে 2007 হলো, আজ তৃণমূল নেমে গেল 80-তে। এর আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রাজারহাট নিউ টাউনের আসনে তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায় 17 রাউন্ডের শেষ গণনায় পেয়েছিল 1,60,205টি ভোট। আর 17 রাউন্ডের পর বিজেপির পীযূষ কানোয়ার ঝুলিতে গেছে 1,05,927টি ভোট। এই আবহে দুই প্রার্থীর মধ্যে ফারাক খুবই কম ছিল। আর 18 তথা শেষ রাউন্ডের গণনা শেষে দেখা যায় তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায় 17 রাউন্ড গণনা শেষে পেরিয়েছিলেন 1,06,255টি ভোট। আর 17 রাউন্ডের পর বিজেপির পীযূষ ঝুলিতে গিয়েছিল 1,05,564টি ভোট। অর্থাৎ শেষ রাউন্ডে তৃণমূল প্রার্থীকে মাত্র 5টি ভোট পান। এই আসনে এবার সিপিএম এর সপ্তর্ষি দেবে পেয়েছেন 32,246টি ভোট। কংগ্রেসের শেখ নিমাজউদ্দিন পেয়েছেন 1,885টি ভোট। অর্থাৎ কংগ্রেস ততটা না কাটলেও সিপিএম অনেক ভোট টেনেছে এই আসনে। এরপরই একই সঙ্গে এই আসনে নোটাই ভোট পড়েছে 1,792টি। হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টি ফেরদৌসী আলী মোল্লা এই আসনে ভোট পান মাত্র 211টি। শুভঙ্কর মণ্ডল পান 112টি ভোট। 2026 সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার চিরাচরিত রাজনৈতিক সমীকরণে পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। বাম আমলের কংগ্রেসের গড় এবং পরবর্তীতে তৃণমূলের দুর্গে এবার বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। জেলা জুড়ে তৃণমূলের আসন সংখ্যা 20 থেকে 1 লাফে 9-এ নেমে এলো। বিজেপির আসন সংখ্যা 2 থেকে বেড়ে দাঁড়িয়েছে 8-এ। আর অভাবনীয় পরিবর্তনের পিছনে নিজের চেকমেট চালাতেই বড় কারণ হিসাবে দাঁড় করিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তৃণমূল ত্যাগ করে নতুন দল গড়ার হুমায়ুন কবির এবার রেজিনগরের নওদা 2 আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। নির্বাচন বিজেপির এই উত্থানকেই নিজের কৌশল পরোক্ষ সাফল্য হিসাবে বর্ণনা করে হুমায়ুন কবির জানান, শাসক দলের বঞ্চনা অপমানের জবাব দিতেই তৃণমূলকে হারানোর জেদ নিয়েছিলেন। তার দাবি, গত নির্বাচনে তৃণমূলকে 20টি আসনে এনে দিয়েছিলেন, কিন্তু এবার তার পাল্টা চালে সেই সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে। পাল্টা আক্রমণ, বিজেপি ও ব্যক্তিগত লড়াই। হুমায়ুন কবির বিজেপির জয়ে নিজের কর্তৃত্ব দাবি করে তার সাপোর্টে প্রত্যাখ্যান করেছে বিজেপির জেলা নেতৃত্ব। মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল স্পষ্ট জানিয়েছে, আদর্শগতভাবে হুমায়ুন কবিরের সঙ্গে তাদের কোনো মিল নেই এবং তার কোনো সমর্থনের ওপর বিজেপি নির্ভরশীল নয়। অন্যদিকে হুমায়ুন কবির এই লড়াইয়ে ব্যক্তিগত কেন্দ্রিক জেদ হিসাবেই দেখছেন। তার অভিযোগ, তৃণমূল সরকার, তার পরিবার, এমনকি 7 বছরের নাতনির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে তাকে দমানোর চেষ্টা করছিল, যা শেষ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে বোমারু হয়েছে। 5ই মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের সংসদ সায়নী ঘোষ মঙ্গলবার জনগণের রায়কে বিনতিভাবে গ্রহণ করার কথা জানান। তিনি বলেন, আমি বিনতিভাবে পশ্চিমবঙ্গ জনগণের রায়কে ভারতীয় জনতা পার্টির পক্ষে গ্রহণ করছি। আমাদের পাশে দাঁড়ানো পশ্চিমবঙ্গের মা মাটি মানুষকে ধন্যবাদ জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে তিনি আরও লেখেন, আমি কৃতজ্ঞ সেই সকল মানুষের প্রতি যারা আমাদের সঙ্গে ছিলেন। একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি যাদবপুর লোকসভার কেন্দ্রীয় মানুষের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। ভয়হীন মন উচ্চ শিরে আমি আমার নেতা মমতা অফিসিয়ালের পাশে দাঁড়িয়ে থাকব এবং গণতন্ত্র, দেশের ঐক্য রক্ষার লড়াই চালিয়ে যাব। তিনি আরও অভিযোগ করেন, আমার দল হিসাবে এই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছি। কেন্দ্রীয় সংস্থার চাপ থেকে
শুরু করে নিবিড় অদৃশ্য কারচুপি, অর্থনৈতিক অবরোধ, মিডিয়া ট্রোল, গ্রেপ্তার, মিথ্যা মামলার মুখোমুখি হয়েছে। তৃণমূল সংসদের মতে এই লড়াই ভবিষ্যতে আরও কঠিন ও তীব্র হয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ এবং দেশের মানুষের অধিকারিক লড়াই চালিয়ে যাবে। উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজেপির নিরঙ্কুশ জয়ের ফলে রাজ্যের টানা 15 বছর তৃণমূল শাসনের অবসান ঘটেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় রদবদলের পর এবার সরাসরি প্রকল্পে আসতে চলেছে বড় পরিবর্তন। রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মাঝেই আলোচনা কেন্দ্রে উঠে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার। নির্বাচনীয় প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ববর্তন সরকারের লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের বিকল্প হিসাবে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে বিজেপি সরকার, যেখানে রাজ্যের মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন বলে জানা গেছে। ভাতার পরিমাণ ও যোগ্যতার মাপকাঠি নতুন করে প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ভারতের পরিমাণ। আগে সাধারণ এবং সংরক্ষিত শ্রেণীর মহিলা লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে যে পরিমাণ অর্থ পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডার তার দ্বিগুণ হতে চলেছে। জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের সকল যোগ্য মহিলাদের মাসে 3,000 টাকা করে সরকারি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। মূলত মা বোনদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতেই বিপুল পরিমাণ অর্থদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া ও সরকার প্রস্তুতি আগামী 9 মে নতুন সরকার শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের রূপকথা ঘোষণা করা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মডেল কোড অফ অ্যাক্ট বা নির্বাচনীয় আচারবিধি উঠে যাওয়ার পরই ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে। যদিও খবর পাওয়া গেছে, তবে সরকারিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে নতুন মন্ত্রিসভার অনুমোদনের পর। সাধারণ মানুষকে সঠিক তথ্য জানার সরকারি বিজ্ঞপ্তির ওপর নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। বাংলার রাজনৈতিক মানচিত্রে 15 বছর পর এক ঐতিহাসিক পট পরিবর্তন ঘটেছে। তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে মনোজ দখল করেছে বিজেপি। আর এই পালাবদলের রেশ ভোট গণনার পর থেকেই আছড়ে পড়েছে শুরু করেছে প্রশাসনের অন্দরমহলে। রীতি মেনেই মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর থেকে উচ্চ পদস্থ আধিকারিকরা পদত্যাগের খবর আসতেই শুরু করেছে। এই প্রশাসনিক রদবদলের আবহে সবচেয়ে বড় খবরটি এলো কলকাতা হাইকোর্ট থেকে। পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত। রাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতা হিসাবে পরিচিত কিশোর দত্ত মঙ্গলবার সকালেই তার পদত্যাগপত্র রাজ্যপাল RN রবির কাছে পাঠিয়ে দিয়েছেন। উল্লেখযোগ্য, তৃণমূল কংগ্রেসের জামানায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাজনক আইনি পরামর্শ হিসেবে পরিচিত ছিলেন। এই ইস্তফা প্রশাসনিক মহলে জল্পনা তৈরি করলেও এটি একটি দীর্ঘকালীন রীতি। নতুন সরকার ক্ষমতায় আসার আগে সাধারণত পূর্ববর্তী সরকারের নিযুক্ত শীর্ষ পদাধিকারীরা নিজের পদ থেকে সরে দাঁড়ান। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট পালাবদলের ঢেউ এবার আছড়ে পড়েছে কলকাতায় পৌরসভাতে। বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহলে খোদ কলকাতায় একাধিক আসনে তৃণমূল পরাজয়ের পর এখন জোর জল্পনা শুরু হয়েছে কাউন্সিলদের দলবদল নিয়ে। বিশেষ করে মানিকতলা, টালিগঞ্জ, যাদবপুর এই দুই বেহালায় একঝাঁক তৃণমূল কাউন্সিল বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলের গুঞ্জন তৈরি হয়েছে। 16 বছর ধরে কলকাতায় ক্ষমতা দখল করে থাকা ঘাসফুল শিবির এর ভাঙন আসন্ন পুরো ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেহালায় উত্তরে ওয়ার্ডগুলিতে ফাটল বিধানসভা নির্বাচনের ফলাফল দেখা গেছে। ভবানীপুর থেকে রাসবিহারী এবং মানিকতলা থেকে বেহালা শহরের সিংহভাগ ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি। এর ফল প্রকাশের পরই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে অনেক কাউন্সিল। বিশেষ করে বেহালার দাপুটে কাউন্সিল তারক সিং এবং তার পরিবারের অন্য কাউন্সিল সদস্যদের নিয়ে জল্পনা সবচেয়ে বেশি। ফিরাদ হাকিমের সঙ্গে দূরত্ব এবং টিকিট না পাওয়া নিয়ে অসন্তুষ্টের জেরে সিং পরিবার পদ্ম শিবিরের নাম লেখাতে পারে বলে আলোচনা চলছে। এছাড়া 75 নম্বর ওয়ার্ডের কাউন্সিল জীবন সাহা সহ আরও কয়েকজন প্রাক্তন বিধায়ক কাউন্সিলের নাম এই তালিকায় রয়েছে। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।